নমস্কার। সক্রেটিসের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনারা আমার সঙ্গে থাকবেন। দিন শেষ হয়ে গিয়েছিল। দুজন মানুষ তার চেয়ে দ্রুত এগিয়ে চলেছিল। এই আধার নামার আগেই তাদের পৌঁছতে হবে ডেলফিতে। একজনের নাম চেরেফোন মধ্যবয়সী গ্রিক। দুজনেই এসে থামলেন ডেলফিন বিরাট মন্দিরের প্রাঙ্গণে। সিঁড়ি বেয়ে ভেতরে প্রবেশ করতে মন্দিরের পূজারী এগিয়ে এলেন। চোরফেন তার দিকে চেয়ে বলেন, আমার দেবতার কাছে একটি বিষয় জানবার জন্য এসেছি। পূজারী বলল, আপনার প্রভু অ্যাপেলের মূর্তির সামনে গিয়ে নিজের পরিচয় দিন আর বলুন আপনার কি জানতে চান। কুৎসিত চেহারার মানুষটি প্রথমে এগিয়ে এসে বলল, আমি সক্রেটিস প্রভু, আমি কিছু জানি না। এবার চোরফেন নিজের পরিচয় দিয়ে কথা শেষ হতে চারিদিকে কাঁপিয়ে আকাশ থেকে এক দৈববাণী ভেসে এলো। সে নিজেকে জানে, সে সক্রেটিসের জন্ম খ্রিস্টপূর্ব 469 বা 463। পিতা সপ্রেনিকাস ছিলেন স্থপতি, পাথরের নানান মূর্তি গড়তেন। মা ফেনারেট ছিলেন ধাত্রী। পিতামাতা দুজনেই দুই পোশাকে নিযুক্ত থাকলেও সংসারের অভাব লেগেই থাকতো। তাই ছেলেবেলায় পড়াশোনার পরিবর্তে পাথর কাটার কাজ নিতে হতো। কিন্তু অদম্য জ্ঞান স্পৃহা ও সক্রেটিসের যখন যেখানেই যেটুকু জানার সুযোগ পান সেটুকুই জ্ঞান সঞ্চয় করেন। এমনি করে বেশ কয়েক বছর কেটে গেল। একদিন ঘটনাচক্রে পরিচয় হলো এক ধনী ব্যক্তির সঙ্গে। তিনি সক্রেটিসের ভদ্র ও মধুর আচরণে বুদ্ধিদীপ্ত ও কথাবার্তার মুগ্ধ হয়ে তার পড়াশোনার দায়িত্ব নিলেন। পাথরের কাজ ছেড়ে সক্রেটিস ভর্তি হলেন এনাক্সাগোরাস নামে এক গুরুর কাছে। কিছুদিন পর কোনো কারণেই এনাক্সাগোরাস আদালতে অভিযুক্ত হলে সক্রেটিস আর্খাএক্লাস এর এক শিষ্য হলেন। এই সময় গ্রিক দেশে ছোট ছোট রাজ্য বিভক্ত ছিল, ফলে নিজেদের মধ্যে মারামারি ও যুদ্ধ বিগ্রহ, ক্ষমতা দ্বন্দ্ব লেগেই থাকত। দেশের প্রতিটি তরুণ যুবক সক্ষম পুরুষের যুদ্ধক্ষেত্রে হতো। সক্রেটিসও এথেন্সের সৈন্যবাহিনীর সঙ্গে অ্যাম্পিপোলিস অভিযানে যেতে হলো। এই যুদ্ধে সাহসিকতার জন্য সমস্ত যোগদান করে তার মন ক্রমশই যুদ্ধের প্রতি বিরূপ হয়ে উঠল। চিরদিনের মতো সৈনিক বৃত্তি পরিত্যাগ করে ফিরে এলেন এথেন্সে তখন জ্ঞান, গড়িমা, ব্যবসা বাণিজ্য, শৌর্য বীর্যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ। শিল্প, সাহিত্যিক ও সাংস্কৃতিক এক স্বর্ণযুগ। এই পরিবেশে নিজেকে জ্ঞানের জগৎ থেকে দূর সরিয়ে রাখতে পারল না সক্রেটিস। তিনি ঠিক করলেন জ্ঞানের চর্চায়, বিশ্ব প্রকৃতির জানবার সাধনায় নিজেকে উৎসর্গ করবেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তেন। খালি পায়ে গায়ে একটি মোটা কাপড় জড়ানো থাকতো। কোনোদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা বন্ধুর বাড়িতে। নগরে যেখানেই লোকজনের ভিড় সেখানেই খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে। প্রাণ খুলে লোকজনের সঙ্গে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন, মাঝে মাঝে প্রশ্ন করছেন। নিজে এমন ভাব দেখাতেন যেন কিছুই জানেন না, বোঝেন না। লোকের কাছ থেকে জানবার জন্য প্রশ্ন করছেন। আসলে প্রশ্ন করা, তর্ক করা ছিল সে যুগের এক শ্রেণীর লোকদের ব্যবসা। এদের বলা হতো সফিস্ট। এরা পয়সা নিয়ে বড় বড় কথা বলতো। যারা নিজেদের পণ্ডিতের অহংকার করত, বীরত্বের বড়াই করত। তিনি সরাসরি জিজ্ঞেস করতেন, বীরত্ব বলতে তার কি বোঝে, পণ্ডিতেরা স্বরূপ কি। তারা যখন কোনো কিছুর উত্তর দিত না, তিনি আবার প্রশ্ন করতেন। প্রশ্ন আর প্রশ্ন সাজিয়ে বুঝিয়ে দিতেন তাদের ধারণা কত ভ্রান্ত, মিথ্যে অহমিকা কতখানি ভরপুর হয়ে আছে। তারা নিজেদের স্বরূপ এইভাবে উদ্ঘাটিত হয়ে পড়ায় সক্রেটিসের উপর তারা সকলেই ক্ষুব্ধ হয়ে উঠলেন। কিন্তু সক্রেটিস তাতে সামান্যতম বিচলিত হতেন না। নিজের আদর্শ সত্যের প্রতি তার ছিল অবিচল আস্থা, সেই সাথে ছিল অর্থ সম্পদের প্রতি চরম উদাসীন। একবার তার বন্ধু এলাসিবিয়া দেশে তাকে অবস্থানের তৈরি করবার জন্য বিরাট একখণ্ড জমি দিতে চাইলেন।
সক্রেটিস বন্ধুর দান ফিরিয়ে দিয়ে সকৌতূহলে বললেন, আমার প্রয়োজন এটি একটি জুতা, আর তুমি দিচ্ছ একটি বিরাট চামড়া। এ নিয়ে আমি কি করব জানি না। পার্থিব সম্পদের প্রতি নিস্পৃহ তার দার্শনিক জীবনে যতখানি শান্তি নিয়ে এসেছিল, তার সাংসারিক জীবনে ততখানি অশান্তি নিয়ে এসেছিল। কিন্তু তার প্রতি তিনি ছিলেন সমান নিস্পৃহা। তার স্ত্রী জ্যানথিপি ছিলেন ভয়ঙ্কর রাগী মহিলা। সাংসারিক ব্যাপারে সক্রেটিসের উদাসীনতা তিনি মেনে নিতে পারেন না। একদিন সক্রেটিস গভীর এগ্রতার সাথে একখানি বই পড়েছিলেন। প্রচণ্ড বিরক্তিতে জ্যানথিপি গালাগালাজ শুরু করে দিলেন। কিছুক্ষণ সক্রেটিস স্ত্রীর বাক্য বর্ণে কর্ণপাত করলেন না, কিন্তু শেষ পর্যন্ত ধৈর্য রক্ষা করতে না পেরে বাইরে গিয়ে আবার একটি বই পড়তে আরম্ভ করলেন। জ্যানথিপি আর সহ্য করতে না পেরে এক বালতি পানি এনে তার মাথায় ঢেলে দিলেন। সক্রেটিস মৃদু হেসে বললেন, আমি আগেই জানতাম যখন এত মেঘগর্জন হচ্ছে তখন শেষ পর্যন্ত এক পলাশ বৃষ্টি হইবে। জ্যানথিপি ছাড়াও সক্রেটিসের আরও একজন স্ত্রী ছিলেন, তার নাম মায়ার্থ। দুই স্ত্রীর গর্ভে তার 3টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন। দারিদ্র্যের মধ্যে হলেও তাদের এর ভরণ পোষণ ও শিক্ষার ব্যবস্থার ব্যাপারে কোনো উদাসীনতা দেখাননি। তিনি বিশ্বাস করতেন শিক্ষাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। শিক্ষার মধ্যে মানুষকে অন্তরের জ্ঞানের পূর্ব জ্যোতিও উদ্ভাসিত হয়ে ওঠে। জ্ঞানের মধ্যে দিয়েছে মানুষ একমাত্র সত্যকে চিনতে পারবে। যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে, সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকে সমস্ত পাপের জন্ম। তিনি চাইতেন মানুষের মনের সেই কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে। তার লক্ষ্য ছিল আলোচনা ও জিজ্ঞাসা প্রশ্নের মধ্য দিয়ে সেই সত্যকে উপলব্ধি করতে মানুষকে সাহায্য করা। কথার মধ্য দিয়ে তর্ক বিচারের পদ্ধতিতে দার্শনিকরা আস্তিক ও নাস্তিকমূলক পদ্ধতি ডিএসএলআর ম্যাথড নাম দিয়েছিলেন। সক্রেটিস এই পদ্ধতির সূত্রপাত করেছিলেন। পরবর্তীকালে তার শিষ্য প্লোটোর শিষ্য অ্যারিস্টটল এই ধারণাকে পরিপূর্ণরূপে বিকশিত করেছিলেন। ন্যায় অস্ত্র খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের শেষ ভাগ থেকে 5ম শতাব্দীর শেষার্ধ পর্যন্ত গ্রিক সভ্যতার স্বর্ণযুগ। এই যুগে সক্রেটিসের জন্ম, কিন্তু তার যৌবনকাল থেকেই সভ্যতার অবক্ষয় শুরু হলো। পরস্পরের সঙ্গে দীর্ঘ যুদ্ধ বিগ্রহের ফলে প্রত্যেকের প্রভাব প্রতিপত্তি কমতে আরম্ভ করলো। গ্রিসের সবচেয়ে সমৃদ্ধ রাষ্ট্র এথেন্সে তার প্রভাব থেকে বাদ পড়ল না। শুধু অর্থনীতি নয়, সমাজ ও রাজনীতিতে নেমে এলো বিপর্যয়। তর্কের মধ্য দিয়ে আলোচনা পথ ধরে মানুষের মধ্যে চিন্তাধারা ও উন্মেষিত ঘটানোর সত্যের পথে মানুষকে চালিত করা। সক্রেটিসের আদর্শকে দেশের বেশ কিছু মানুষ সুনজরে দেখেননি। তার সক্রেটিসের সম্বন্ধে ভ্রান্ত ধারণা করলো। তাছাড়া যারা ঐশ্বর্য, বীরত্ব ও শিক্ষার অহংকার নিজের শ্রেষ্ঠ বলে মনে করত, সক্রেটিস মুখোমুখি দাঁড়িয়ে তাদের এই অহংকারের খোলসটা খসে পড়ত। এইভাবে নিজেদের স্বরূপ উদ্ঘাটিত হয়ে পড়ার অভিজাত শ্রেণীর মানুষের সক্রেটিসের ঘোর বিরোধী হয়ে উঠল। তাদের চক্রান্তে দেশের নাগরিক ও আদালতে সক্রেটিসের ঘোর বিরোধী অভিযান আনা হলো। 399 খ্রিস্টপূর্ব তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল তিনি এথেন্সের প্রচলিত দেবতার অস্তিত্ব অস্বীকার করে নতুন দেবতার প্রবর্তন করতে চাইছে। দ্বিতীয়, তিনি দেশের যুব সমাজকে ভ্রান্ত পথে চালিত করছে। তার বিরুদ্ধে অভিযোগ আরও 2টি কারণ ছিল। স্পার্টার সঙ্গে 27 বছরের যুদ্ধ, এথেন্সের পরাজয়ের ফলে দেশের ব্যবসা বাণিজ্যে বিরাট আঘাত এলো, অর্থনীতি মন্দা দেখা দিল। সেকালের ধর্মবিশ্বাসী মানুষের মনে করল নিশ্চয় দেবতার অভিশাপে এই পরাজয়, আর এই জন্য দায়ী সক্রেটিস। ঈশ্বরদেশী শিক্ষা। সক্রেটিসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলো মেলেতুলো, লাইকন ও আনিতুস নামে এক এথেন্সের 3 জন সম্ভ্রান্ত নাগরিক। এই অভিযানের বিচার করার জন্য আলোচনার সভাপতিত্বে 501 জনের বিচারমণ্ডলী গঠিত হলো। এই বিচারমণ্ডলীর সামনে সক্রেটিস এক দীর্ঘ বক্তৃতা দিয়েছিল। তার বিরোধী পক্ষ কী বলেছিল তা জানা যায়নি, তবে সক্রেটিস জবানবন্দি লিখে রেখে গিয়েছিল প্লেটো। এক আশ্চর্য সুন্দর বর্ণনা। বক্তব্যের গভীরতা। এই রচনা বিশ্ব সাহিত্যিকের এক শ্রেষ্ঠ সম্পদ।
হে এথেন্সের অধিবাসীগণ, আমার অভিযোগকারীর বক্তৃতা শুনে আপনাদের কেমন লেগেছে জানি না, তবে আমি তাদের বক্তৃতা চমকে ও আচমকিত বিস্মিত হয়েছি। যদিও তাদের বক্তৃতা সত্য ভাষণের চিহ্নমাত্র নেই। এর উত্তরে আমি আমার বক্তব্য পেশ করছি। আমি অভিযোগকারীদের মতে মার্জিত ভাষায় ব্যবহার জানি না। আমাকে শুধু ন্যায় বিচারের স্বার্থে সত্য প্রকাশ করতে দেওয়া হোক। কেন আমি আমার দেশবাসীর বিরাগ ভাজনা হলাম। অনেকদিন আগেই ডেলফির মন্দিরে দৈববাণী শুনলাম। তখন আমার মনে হলো, এর অর্থ কি? আমি তো জ্ঞানী নই, তবে দেবী কেন আমাকে দেবীর কাছে নিয়ে গিয়ে বলল, এই দেখো আমার যে জ্ঞানী মানুষ। আমি জ্ঞানী মানুষ খুঁজতে আরম্ভ করলাম। ঠিক একই জিনিস লক্ষ্য করলাম। সেখান থেকে দেখলাম কবিদের কাছে তাদের সাথে কথা বলে বুঝলাম তারা প্রকৃত অজ্ঞ। তারা ঈশ্বর দত্ত শক্তি প্রেরণ থেকেই সব কিছু সৃষ্টি করেন, জ্ঞান থেকে নয়। শেষ পর্যন্ত গেলাম শিল্প কারিগরদের কাছে। তারা এমন বিষয় জানেন না, আমিও জানি না, কিন্তু তারা কবিদের মতো সব ব্যাপারে নিজেদের চরম জ্ঞানী বলে মনে করত। আর তারা এই ভ্রান্তিও তাদের প্রকৃত জ্ঞানকে ঢেলে রেখেছিল। এই অনুসন্ধানের জন্য আমার অনেক শত্রু সৃষ্টি হলো। লোকে আমার কাছে আমার নামে অপবাদ দিল, আমি নাকি একমাত্র জ্ঞানী। কিন্তু ততদিনের আমি দৈববাণী অর্থাৎ উপলব্ধি করতে পেরেছি মানুষের জ্ঞান কত অকিঞ্চিতকর। দেবতা আমার নামটা দৃষ্টান্ত স্বরূপ ব্যবহার করে বলতে চেয়েছিল, তোমার মধ্যে সেই সর্বাপেক্ষা জ্ঞানী, সে সক্রেটিসের মতো জানে, সে সত্যই জানে, তার জ্ঞানের কোনো মূল্য নেই। আমি নিশ্চিত যে আমি অনেকের অপ্রিয়তা এবং শত্রুতা অর্জন করেছি এবং আমার চরম দণ্ড হলেও পারে। শত্রুতার জন্যই হবে মেলেতুস বা আনিতুসের হুন্য নয়, দণ্ড হলেও বা হবে জনতার ঈর্ষা, সন্দেহের জন্য, যা আমার আগে অনেকেই সৎকারের নিধনের কারণ হয়েছে। এ সম্ভবত আরও অনেকের নিধনের কারণ হবে। আমি যে তাদের শেষ বলি তা মনে করার কোনো কারণ নেই। অতএব এথেন্সের নাগরিক, আমি বলি, তোমরা হয় ইন্তুসের কথা শোনো অথবা আগ্রহ করো, হয় আমাকে মুক্তি দাও, নয়তো দিও না। কিন্তু নিশ্চিত থাকতে পারো আমি আমার জীবনের ধারা বদলাব না। আমাকে ঈশ্বর এই রাষ্ট্র আক্রমণ করতে পাঠিয়েছেন। রাষ্ট্র হলো একটি মহৎ সুন্দর ঘোড়, আর বৃহৎ আয়তনের জন্য সে শ্লোক গতি এবং আর দ্রুত তর করতে তাকে জাগিয়ে তোলার জন্য মৌমাছির প্রয়োজন ছিল। আমি মনে করি যে ঈশ্বর প্রেরিত সেই মৌমাছি। আমি সর্বক্ষণ তোমাদের দেহে ফুটিয়ে তোমাদের মধ্যে সুভাবনা জাগিয়ে তুমি যুক্তির দ্বারা উদ্ভুক্ত করি এবং প্রত্যক্ষ তিরস্কারের দ্বারা তৎপর করে রাখি। বন্ধুগণ, সম্ভাব্য অসম্ভবের কথা বাদ দিয়ে বলছি, মুক্তি লাভের জন্য বা দণ্ড এড়াবার জন্য বিচারকের অনুনয় করা অসঙ্গত। যুক্তি পেশ করে তাদের মনে প্রত্যয় জন্মানো আমাদের কর্তব্য। বিচারকদের কর্তব্যের কাছে ন্যায় বিচার করা, বিচারের নামে বন্ধু তোষণ করা নয়। আমি দেবতাকে বিশ্বাস করি, আমার অভিযোগের যতখানি বিশ্বাস করে তার চেয়ে অনেক বেশি বিশ্বাস করি। এতক্ষণ আমি ঈশ্বর এবং তোমাদের সামনে আমার বক্তব্য রাখলাম। এবার তোমাদের এবং আমরা পক্ষে যা সর্বত্র সেই বিচার হোক। কিন্তু বিচারের 281 ও 220 ভোটে সক্রেটিস দোষী সাব্যস্ত করা হলো। সেই যুগে এথেন্স কোনো অভিযুক্ত দোষীকে ঘোষণা করে হলো তাকে দুটি শাস্তির মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে নেবার সুযোগ দেওয়া হলো। কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন তিনি নির্দোষ। তাই রায় ঘোষিত হবার পর তিনি উত্তর দিলেন, হে এথেন্সের অধিবাসীগণ, আমার পক্ষে থেকে কি পাল্টা দণ্ড প্রস্তাব করব? আমার যা ন্যায় প্রাপ্ত তাই নয় কি? আমি তোমাদের প্রত্যেকের কাছে ব্যক্তিগতভাবে গিয়েছি, সেই শুধু তোমাদের কল্যাণের জন্য। আমি আমার ব্যক্তিগত স্বার্থের কথা চিন্তা করার আগে চিন্তা করেছি এথেন্সের স্বার্থ। এইভাবে আমি তোমাদের উপকার করতে চেয়েছি। উপকারীকে সরকারি ব্যয়ে বরণ পোষণের ভার গ্রহণ করা হোক, এই আমার শেষ ইচ্ছা। সক্রেটিসের এই বক্তব্যে জুরিরা আরও ক্রুদ্ধ হয়ে উঠলেন। তাদের ধারণা হলো সক্রেটিস তাদের
ব্যঙ্গ করেছে। আরও অনেকেই তার বিরুদ্ধে চলে গেল, বিচারের তার মৃত্যুদণ্ড করা হলো। সেই ভয়ঙ্কর রায় শুনে এতটুকু বিচলিত হলেন না সক্রেটিস। স্থির শান্তভাবে বললেন, এখন সময় হয়েছে আমাদের সকলকে চলে যাবার, তবে আমি যাব মৃত্যুর দিকে, তোমরা যাবে জীবনের দিকে। জীবন কিংবা মৃত্যু একমাত্র ঈশ্বরই বলতে পারেন, এর মাঝে শ্রেষ্ঠ কে। সক্রেটিসের বন্ধুদের মধ্যে ক্রিটো ছিলেন সবচেয়ে ধনী। তিনি কারারক্ষীদের ঘুষ দিয়ে সক্রেটিসের অন্য দেশে পালিয়ে যেতে পরামর্শ দিলেন, কিন্তু সক্রেটিস বিশ্বাস করতেন দেশের প্রত্যেক নাগরিকের দেশের আইন শৃঙ্খলা মেনে চলা কর্তব্য। বিচারালয় আদেশ উপেক্ষা করে অন্য দেশে পালিয়ে যাওয়ার অর্থ আইনের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা। তাছাড়া এতে সকলের মনে এই ধারণা হবে যে সক্রেটিস সত্যি অপরাধী। তাকে দোষী সাব্যস্ত করে বিচারকরা ঠিক কাজই করেছেন। মৃত্যুর দিন সকল শিষ্যরা একে একে উপস্থিত হলেন কারাগারে। তিনি গোসল করে ফিরে এলেন। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, মুহূর্তে মৃত্যুদূতের মতো দ্বারে এসে দাঁড়ালো জেলের কর্মচারী। গভীর বেদনার কাঁদতে কাঁদতে ঘোষণা করলো, সক্রেটিস বিষপানের সময় হয়েছে। ক্রিটো বাইরে দাঁড়িয়ে থাকা রাজকর্মচারীর দিকে ইঙ্গিত করতে জল্লাদ কক্ষে প্রবেশ করলো, হাতে তার বিষের পাত্র। সক্রেটিস হাসি মুখে সেই পাত্র নিজের হাতে তুললেন। অকম্পিতভাবে শেষবারের মতো ঈশ্বরকে কাছে প্রার্থনা করলেন। তারপর সমস্ত বিষ পান করলেন। তারপর জল্লাদের নির্দেশে ঘরের মধ্যে হাঁটতে আরম্ভ করলেন। ধীরে ধীরে বিষ তার সর্বাঙ্গে ছড়িয়ে পড়তে লাগলো। পা দুটো ভারী হয়ে এলো, চলন শক্তি হয়ে বিছানায় শুয়ে পড়ল। কাপড়ে মুখ ঢেকে দিলেন। কয়েক মুহূর্তে সব শান্ত মৃত্যুর মধ্যে দিয়ে সক্রেটিস যাত্রা করলেন অমৃত লোকে। তার এই মৃত্যুর পরে এথেন্সের মানুষ ক্ষোভে দুঃখে ফেটে পড়ল। চারিদিকে ধিক্কার ধ্বনি উঠল। বিচারকের দল সর্বত্র একটু ঘরে হয়ে পড়ল। অনেক অনুশোচনার ও আত্মহত্যা করলেন। অভিযোগকারীদের মধ্যে মেনেতুসকে পিটিয়ে মারা হলো, অন্যদের থেকে বিতাড়িত করা হলো। দেশের লোকেরা প্রায় প্রতি শ্রদ্ধা জানাতে বিরাট মূর্তি প্রতিষ্ঠাতা করল। প্রকৃতপক্ষে সক্রেটিস পৃথিবীর প্রথম দার্শনিক চিন্তাবিদ, যাকে তারা চিন্তা দর্শনের জন্য মৃত্যুবরণ করতে হয়েছিল। কিন্তু মৃত্যুর মধ্যে দিয়েও তার নশ্বর দেহর শেষ হলেও চিন্তার শেষ হয়নি। তার শিষ্য প্লোটোর শিষ্য অ্যারিস্টটলের মধ্য দিয়ে সেই চিন্তার এক নতুন জগৎ সৃষ্টি হলো, যা মানুষের উত্তেজিত করেছে আজকের পৃথিবী। নমস্কার। মহান ব্যক্তিত্ব যে কখনো মৃত্যুর কাছে হার মানেনি, তার সংক্ষিপ্ত জীবনী সক্রেটিসের আপনারা শুনবেন আর আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সকলেই। নমস্কার।